গণমুক্তি পরিষদের টিওআইএফ এবং টিএসইউর যাদের উদ্যোগে আজকের এই আয়োজন, তাদের নেতৃত্ব ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর ত্রিপুরা রাজ্য সম্পাদক কমরেড জিতেন চৌধুরী সহ কেন্দ্রীয় কমিটির সদস্য যারা ত্রিপুরায় আছেন এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, তাদের কেউ কেউ এই মঞ্চে আসীন আছেন। বিশেষ করে ত্রিপুরার গণ আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন এবং তার ভিত্তি রচনার ক্ষেত্রে যে গণমুক্তি পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, তার যে ধারাবাহিক আন্দোলন, এই অব্যাহত ধারার সাথে একটা পর্যায়ে যারা নিজেদেরকে যুক্ত করে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন, তাদের নিজের মতো করে নিজের কর্মস্থলে, তাদের মধ্যে 3-4 জন আমাদের মঞ্চে আজকে আসেন। এবং এই সাথে আপনারা যারা এই অনুষ্ঠানে সমবেত হয়েছেন, আলোচনা সভাকে সমৃদ্ধ করছেন, আপনাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ, সমবয়সী মা এবং বোনেরা, ভাই এবং বন্ধুগণ, সবাইকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠার এটা হচ্ছে ৭৯তম বর্ষ। গণমুক্তি পরিষদ তার প্রতিষ্ঠার ৭৫তম বর্ষ, দুটোকে একসাথে মিলিয়ে, কারণ জনশিক্ষা সমিতি থেকে গণমুক্তি পরিষদকে আলাদা করে দেখবার কিন্তু কোনো সুযোগ নেই। ঐতিহাসিক কারণেই আষ্টে পৃষ্ঠে এটা যুক্ত। এই দুটোকে একসাথে করে যে অনুষ্ঠানের আয়োজন এখানে হয়েছে, আমি উদ্যোক্তাদের এই কর্মসূচি রাজ্যব্যাপী একটা দীর্ঘ সময়ের জন্যে তৈরি করে যেভাবে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং আজকে হচ্ছে তার শুরুয়াত, তার জন্য নেতৃত্বকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শুনছিলেন, দীর্ঘ আলোচনা আপনারা শুনেছেন, সময় আমি বেশি নেব না। কিন্তু জনশিক্ষা সমিতির ভিত্তিপ্রস্তর যারা স্থাপন করেছিলেন, প্রথম সভাপতি সুধন্যা দেববর্মা, সম্পাদক হেমন্ত দেববর্মা এবং সহসভাপতি দশরথ দেববর্মা, তারা সহ 11 জন প্রথম কমিটি তৈরি করে তারা যাত্রা শুরু করেছিলেন। পথপ্রদর্শকের ভূমিকা তারা গ্রহণ করেছিলেন। আজকের দিনে অন্তরের অন্তঃস্থল থেকে তাদের যে স্মৃতি, সংগ্রামী জীবন, তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং তাদেরই একটা অংশ দশরথ দেব, হেমন্ত দেববর্মা, সুধন্য দেববর্মা, তাদের নেতৃত্বে পরবর্তী সময়ে 3 বছরের ব্যবধানে গণমুক্তি পরিষদ তৈরি হয়। স্বাভাবিক কারণে তারা যেমন আছেন, গণমুক্তি পরিষদ গড়ে তুলবার ক্ষেত্রে প্রথম সময়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, তাদের প্রায় কেউই এখন জীবিত নেই। তাদের স্মৃতিও শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি। তাদের ধারাকে অব্যাহত রাখবার জন্য সে সংগ্রামে যারা ভূমিকা নিয়েছিলেন, তাদের কেউ কেউ আজকে আমাদের মঞ্চে আছেন, আমি আগে উল্লেখ করেছি, তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি। এটা বাদ দিয়ে ইতিহাসকে স্মরণ করা কিন্তু কঠিন। গভীরে গেলে পর শুরু থেকে আজ অবধি এই 80 বছরের যে অভিজ্ঞতা ত্রিপুরার মাটিতে, এটা হচ্ছে ধারাবাহিক কঠিন কঠোর সংগ্রামের ইতিহাস।
এই ইতিহাস শুধু শিক্ষা, শুধু সমৃদ্ধ গণতন্ত্র, শুধু সমাজ সংস্কার, এই তিনটা স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ ছিল মনে করলে কিন্তু ঠিক হবে না। শুনছিলেন আমার আগের বক্তারা দীর্ঘ সময় নিয়ে নানা তথ্য উপস্থিত করে আপনাদের সঙ্গে বুঝিয়ে বলবার চেষ্টা করেছেন। তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত ছিল, ধারাবাহিকভাবে এই যে প্রয়াস, এই প্রয়াসকে প্রতিহত করবার জন্য শুরু থেকেই প্রতিক্রিয়াশীল দিক থেকে যারা জনস্বার্থ বিরোধী, অবিরাম বিভ্রান্তি তৈরি করা, বিপদগামী করা, এই আন্দোলন যাতে সংহত হতে না পারে তার জন্যে নানা প্রশ্ন উপস্থিত করে তাদের যে শোষণ ভিত্তিক ব্যবস্থাটা, এটাকে টিকিয়ে রাখা, তার বিরুদ্ধে যে লড়াই, এটাকে দুর্বল করা, সংহত হতে যেতে না পারে, তার প্রয়াস কিন্তু তারা অব্যাহত রেখেছে। এই যে প্রয়াস, এটার বিরুদ্ধেও গণমুক্তি পরিষদকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়েছে, যেটাকে আমরা বলছি মতাদর্শের সংগ্রাম। মতাদর্শের সংগ্রাম থেকে শ্রেণী দৃষ্টিভঙ্গির সংজাত রাজনীতির সংগ্রামকে আলাদা করা যায় না। আর এই দুটোকে বাদ দিয়ে সমাজ সংস্কারের যে আন্দোলন সংগ্রাম, এটাকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন। এই সম্পর্কে গণমুক্তি পরিষদ সচেতন যদি না থাকতো, তাহলে ৮০ বছরে কিন্তু সে আজকে পদার্পণ করতে পারত না। যাত্রাই শুরু করতে হয়েছিল আত্মগোপনে থেকে, এটা অনেকে জানেন, অনেকে জানেন না। এবং এখানে যেটা বলা দরকার, জনশিক্ষা সমিতির শুরুর দিন থেকে তার সাথে বিশেষভাবে যুক্ত ছিলেন তৎকালীন কমিউনিস্ট নেতা বীরেন দত্ত। তখন কমিউনিস্ট পার্টিটা কি ত্রিপুরায়? ত্রিপুরা আলাদা করে কোনো কমিউনিস্ট পার্টি নাই। 40 সাল থেকে বীরেন দত্ত কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত, কিন্তু এটা হচ্ছে কুমিল্লার ইউনিট, অবিভক্ত ভারত। তাতে ত্রিপুরার কয়েকজন সদস্য ছিলেন, তার মধ্যে বীরেন দত্ত অন্যতম। আমরা কিছুদিন আগে যার জন্মশতবর্ষ পালন করলাম, বৈদ্যনাথ মজুমদার, তৎকালীন উত্তর ত্রিপুরায় একজন। এরকম পরবর্তী সময় অঘোর দেব বর্মন, যিনি পরবর্তী সময় সিপিআইয়ের সাথে যুক্ত হয়েছিলেন, এবং শ্রীযুত সেন, তিনি প্রত্যক্ষভাবে একটা সময়ে কমিউনিস্ট পার্টির কাজ খোলাখুলি করবার মতো অবস্থায় ছিলেন না, প্রশাসনিক দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু সেখান থেকে অব্যাহতি নেওয়ার পর তিনি আবার কমিউনিস্ট পার্টির পতাকা প্রকাশ্যে কাঁধে নিয়ে কমিউনিস্ট পার্টিকে সংগঠিত করার চেষ্টা করেছেন, অবশ্যই ভারতের কমিউনিস্ট পার্টি। কাজে এরকম অল্প কিছু লোক সেই ইউনিটে ছিলেন। কিন্তু সেই সময়ে বীরেন দত্ত কমিউনিস্ট পার্টির যে ভাবনা, চিন্তা, চেতনা, তাতে উদ্বুদ্ধ থেকেই এই জনশিক্ষা আন্দোলনের সাথে নিজেকে নিবিড়ভাবে সম্পৃক্ত করেছিলেন। আপনারা শুনছিলেন। আক্রমণ কে করল? রাজ অন্দর থেকে। তাদের কিন্তু বিকল্প শিক্ষার আন্দোলন, দারিদ্র দূরীকরণের স্লোগান, এরকম কোনো স্লোগান ছিল অন্তত কাগজপত্র নাড়াচাড়া করে যে ত্রিপুর সংঘ যে তৈরি হলো, তার বক্তব্যটা কি, এটা কিন্তু উদ্ধার করা যায়নি। আমি অন্তত জানি না, এটা আমার দুর্বলতা হতে পারে। কিন্তু জনশিক্ষা সমিতি সুধন্যদেব বর্মা সভাপতি হওয়ার পর তার প্রথম যে আবেদনপত্র, সেটা আমি দেখেছি। রাজন্য শাসনমুক্ত ত্রিপুরার স্লোগান তারা দেননি। নিরক্ষরতা দূর করতে চাই, শিক্ষার আলোয় ত্রিপুরার মানুষকে আমরা উদ্ভাসিত করতে চাই,
দারিদ্র্যের কষাঘাত থেকে ত্রিপুরার মানুষকে আমরা মুক্ত করতে চাই, এটাই তো ছিল স্লোগান। এবং এটাও পরিষ্কার হওয়া দরকার, পরিচ্ছন্নভাবে আমাদের চেতনায় থাকা দরকার, জনশিক্ষা সমিতি শুধু ট্রাইবেলদের মধ্যে শিক্ষার প্রসার করার জন্যে এই জনশিক্ষা সমিতির পত্তন করেছিলেন ঘটনা তা না। ট্রাইবেল, বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে গোটা ত্রিপুরা। কারণ অনুপজাতি অংশের মধ্যে শিক্ষার রাজন্য শাসনে খুব প্রসার ঘটেছিল ঘটনা তা না, সীমাবদ্ধ। কাজে এই যে মানে উদার যে দৃষ্টিভঙ্গি, উন্নত যে চেতনা, এই শুরুর দিন থেকে, প্রথম যাত্রা থেকেই তাদের এই আবেদনের মধ্যে দিয়ে এটা পরিষ্কার ছিল। রাজন্য শাসন বুঝতে পেরেছিল, মহারাজ বুঝতে পেরেছিলেন নিরক্ষরতা দূরীকরণ, তাহলে নিরক্ষরতার জন্য দায়ীকে, এটা যখন বলতে যাবে স্বাভাবিক কারণেই রাজন্য শাসন সম্পর্কে বলতে হবে। তারাই দাবি করছেন 1300 বছর, যদিও 1300 বছরের ইতিহাস কেউ বের করতে পারেননি, আমাদেরও জানা নাই। 400-500 বছরের ইতিহাস মোটামুটি জানা যায়। রাজারা ওই সময় সময় কমিটি তৈরি করে ইতিহাস লিখেছেন। ইতিহাস মানে রাজার গুণকীর্তন। তো তারাই 1300 বছর যদি আমরা বাদও দিই, 500 বছর তো তারা ছিলেন। সর্বশেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, তাকে তো বিচ্ছিন্ন করে দায়ী করলে চলবে না। তাহলে নিরক্ষরতার জন্য দায়ীকে, কাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে লড়াইটাকে শক্তিশালী করার জন্য জনশিক্ষা সমিতি তৈরি হলো, তাদের বিরুদ্ধে যাবে। দারিদ্রতা, তোমরাই শাসক। রাজার কথায় সূর্য হেলে, চাঁদ হেলে পূবটা পশ্চিম হয়, পশ্চিমটা পূব হয়, উত্তর দক্ষিণ হয়, দক্ষিণ উত্তর হয়। তাহলে দারিদ্রতা কেন? এবং যাদের জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, ট্যাক্সও তো তাদের দিতে হয়। বছরে একবার রাজবাড়িতে এনে একদিনের জন্য ভালো খাবার দিলেই কি প্রজানুরঞ্জন হলো? এগুলো ইতিহাস পড়তে গিয়ে দেখেছি আমরা। কাজে রাজা বুঝতে পেরেছিলেন এই যে দুটো স্লোগান, এ তো মুখ্যম স্লোগান, এ তো মহা অস্ত্র, এ তো আমার বিরুদ্ধে যাবে। কাজে এদেরকে কোনো মতেই তো এগুতে দেওয়া যায় না। এই কারণেই এই ত্রিপুর সংঘ তৈরি করার প্রচেষ্টা গ্রহণ করেছিলেন, এবং যারা আমাত্য অনুগত তাদেরকে জোর করে। জনশিক্ষা সমিতি আলাদা করে তাদের ডাকেনি, তারা উদ্যোগী হয়ে এই যে সম্মেলন ত্রিপুর সংঘ তৈরি করবার জন্য মহারাজার তরফ থেকে নেওয়া হয়েছিল, তাতে তারাও যুক্ত হলেন। তারা যখন বুঝতে পারলেন, যারা জমা হয়েছিলেন তাদের কাছে গিয়ে বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করেছেন। মহারাজ যদি কোনো সংগঠন তৈরি করে, আমরা তো এটার বিরুদ্ধে না। যদি সত্যি শিক্ষার প্রসার ঘটাতে চান, দারিদ্রতা দূর করতে চান, আমাদের আপত্তি কী? আমাদেরও নিক না, আমরাও থাকবো, আমাদের সংগঠন আছে, থাকবে। এখানে যদি নতুন একটা সংগঠন হয়, আপত্তিটার কী আছে? এটাই বক্তব্য। কিন্তু এটাও সহ্য করতে রাজি না। বুঝতে পেরেছিলেন এটার পেছনে কোনো একটা ষড়যন্ত্র লুকায়িত আছে। তুলে নিয়ে আসলেন 3 জনকে। এই রাজবাড়িতেই হেমন্ত দেববর্মার উপর দৈহিক অত্যাচার সংঘটিত হয়েছে। মধ্যরাত্রিতেই এই সম্মেলনে যারা সমবেত হয়েছিলেন তাদের কাছে বার্তা পৌঁছে যায়, প্রচণ্ডভাবে ক্ষোভ সেখানে ছড়িয়ে পড়ে, এবং রাজার কাছেই সেখান থেকে স্বাক্ষরিত পত্র যায়, অবিলম্বে যদি তাদের মুক্তি দেওয়া না হয়, তো তুমি আমাদের কালকে জন্য যে বড় খাবারের ব্যবস্থা করেছো, এই খাবার যেমন আমরা বর্জন করছি, যে মিছিলের আয়োজন করেছো সেই মিছিলও আমরা যাব না। আমি এটা বললাম, আমাদের নতুন প্রজন্ম অনেকেই সেটা জানে না। তাহলে 1 বছরের মাথায় এই আক্রমণটা আসলো, ত্রিপুর সংঘ তৈরি হলো। কিন্তু রাজা আকস্মিকভাবে প্রয়াত হন, এটা বেদনাদায়ক। 40 বছরের কম তার বয়স, দেশ তখনও স্বাধীন হয়নি, স্বাধীনতার দোরগোড়ায়। একটা বিতর্ক রাজতন্ত্র তখন তৈরি হয়েছে, দেশ যদি ভাগ হয়ে আমরা কোন দিকে যাব, আমি সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু ত্রিপুর সংঘ তার ভিত্তি যদি কোনো মতাদর্শের উপর দাঁড়িয়ে হতো, নীতিনিষ্ঠ দৃষ্টিভঙ্গি নিয়ে হতো,
তার যদি একটা পরিচ্ছন্ন ভবিষ্যৎ রূপরেখা থাকতো, তাহলে রাজার অবর্তমানে 1 থেকে 2 বছরের ব্যবধানে এটা ধূলিসাৎ হয়ে গেল কেন? ওইটাই বলবার চেষ্টা করছিল জিতেন চৌধুরী। 80 বছর যাবৎ গণমুক্তি পরিষদ কী করে দাঁড়িয়ে আছে এটা বুঝতে হবে। কিন্তু এরপরেও জনশিক্ষা সমিতিকে কাজ করতে দেওয়া হচ্ছিল না। 350 থেকে 400 মতো স্কুল তারা তৈরি করেছেন, কেউ বাইরে থেকে টাকা পাঠায়নি। সাধারণ মানুষ তাদের শ্রমের বিনিময়ে তাদের অর্জিত যে আয় উপার্জন তার থেকে কিছু দিয়ে এই স্কুলগুলি একটার পর একটা তারা তৈরি করেছেন। ইতিহাস এগুলো আপনারা জানেন, আমি সেখানে যাচ্ছি না। এই ঘরে দাঁড়িয়ে বহুবার এই জিনিসগুলো আলোচনা হয়েছে। এরকম পরিস্থিতিতে আবার ওই বীরেন দত্ত এবং সঙ্গে অঘোর দেববর্মা, তিনি তখন কমিউনিস্ট পার্টির মেম্বার, হেমন্ত দেববর্মা যিনি এই জনশিক্ষা আন্দোলন গড়ে তোলার প্রশ্নে আলোচনার সূত্রপাত করেছিলেন, অফিস থেকে ফেরার পথে উমাকান্ত স্কুলের দরজায় দাঁড়িয়ে বোর্ডিংয়ের মাস্টারমশাইদের সঙ্গে কথা বলে একটা পরিমণ্ডল তৈরি করেছিলেন সেই হেমন্ত দেববর্মা। দশরথ দেবের সঙ্গে যোগাযোগ করে তিনি তখন আন্ডারগ্রাউন্ডে জনশিক্ষা সমিতির নেতা কাজ চালিয়ে যাচ্ছেন। তখন তাদের সাথে সদর উত্তরে গোপন আস্তানায় আলোচনা করে তারা একটা জায়গায় আসলেন, এইভাবে তো চলবে না, এই নাম নিয়ে কাজ করতে গিয়ে যেহেতু অসুবিধা হচ্ছে, হয়তো নতুন কৌশল ঠিক করতে হবে। এবং শুধু শিক্ষা আর দারিদ্রতার কথা বললে হবে না, সমাজ পরিবর্তনের চিন্তা ভাবনা, উন্নত চেতনা, উন্নত কর্মসূচি, সেটা নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। ঐক্যবদ্ধ হলেন, একটা ইশতেহার তৈরির সিদ্ধান্ত হলো, বীরেন দত্তকে দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব বীরেন দত্তকে দিল এই 4 জনই মিলে খোয়াইতে বসে দীর্ঘ প্রায় 1 পক্ষকাল আলোচনা করে লিখলেন, পরামর্শ করলেন, এদিক সেদিক কাটাছেড়া করলেন। চূড়ান্ত হলো বীরেন দত্তকে দায়িত্ব দেওয়া হলো, যেহেতু আপনার কমিউনিস্ট পার্টি কুমিল্লা আছে, এখানে তো এটা ছাপা যাবে না, আপনি এটা ছাপিয়ে আনুন। তিনি দায়িত্ব নিয়ে গেলেন, বুঝিয়ে আসলেন এবং দায়িত্ব দিয়ে আসলেন এই ইশতেহার কি করে পৌঁছে দেবে। এটা দিয়ে তিনি ফিরে এসে এই যে পঞ্চবটি এলাকা, সেখানে কোনো একটা জায়গায় তিনি আত্মগোপনে, পুলিশ জানলো, তাকে ধরল, তিনি আর এসে দশরথ দেবদের সাথে কথা বলতে পারলেন না। তারা অসহায় বোধ করলেন প্রাথমিক পর্যায়ে, কিন্তু মাথা নোয়ালেন না। অল্প সময়ের মধ্যে এই যে 3 জন 4 জন চালাচ্ছিলেন, তারা মিলে এই গণমুক্তি পরিষদকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেন। এখন এই যে গণমুক্তি পরিষদ দেশ স্বাধীন হলো এবং কংগ্রেসের পরোক্ষ নেতৃত্বে এবং নিয়ন্ত্রণে রাজন্য শাসন না থাকলেও রিজেন্সি কাউন্সিল, তারপরে মহারানীর রিজেন্ট হওয়া এবং তারপর সেখানে দেওয়ানি শাসন, এই পরিস্থিতিতে একের পর এক নানা ধরনের প্রশ্নগুলি আসলো। আস্তে আস্তে একটা সময় গিয়ে দেখা গেল একটা 4-5টা বিষয়ের উপর ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন করা দরকার। এই 4টা বিষয় কি? রাজা আমলেই উপজাতি জনগণের স্বার্থের কথা ভাবনায় রেখে একটা রিজার্ভ এলাকা চিহ্নিত করার কথা বলা হয়েছিল। এটাকে কংগ্রেস ভেঙে দেওয়ার ব্যবস্থা করলো 1974 সালে এই বিধানসভায় বিল পাস করে। আমাদের যে ভূমি সংস্কার আইন, তাতে উপজাতিদের জমি বেআইনিভাবে অনুপজাতিদের কাছে হস্তান্তরিত করা যায় না। এটা হস্তান্তরিত হলো 60 সালের পর থেকে, এটাকে ফিরিয়ে দিতে হবে। ত্রিপুরা উপজাতি এলাকায় কন্টিগুইটি মেনটেন করে স্বশাসিত জেলা পরিষদ তৈরি করতে হবে এবং উপজাতি ছেলেরা মেয়েরা তখনই বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা আসেনি, অন্তত প্রাথমিক পর্যায়ে মাতৃভাষায় পড়াশোনার সুযোগ দিতে হবে এবং ককবরককে ত্রিপুরা সরকারের অন্যতম সরকারি রাজ্য ভাষা হিসেবে স্বীকৃতি। এই 4টা দাবি, এই 4টা দাবি নিয়ে গণমুক্তি পরিষদ তখন 1967 সালে টিউজেস তৈরি হয়েছে। আপনারা শুনছিলেন, কমরেড জিতেন বলছিলেন, আমি সেখানে যাচ্ছি না।
চলুন, আপনারা যখন উপজাতি স্বার্থের কথা বলছেন, আমরা তো এই বিষয়গুলি বলছি, আমরা তো অন্য কোনো অংশের মানুষের বিরুদ্ধে বলছেন একসাথে। তাহলে কি দাঁড়ালো? কি প্রথম স্লোগানটা কি? বিশুদ্ধ উপজাতি আন্দোলন। অর্থাৎ গণমুক্তি পরিষদের তরফ থেকে মতাদর্শের চেতনায় উন্নত অবস্থায় দাঁড়িয়ে উপজাতি অনুপজাতি অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে স্বাধীন ভারতবর্ষে কেন্দ্রে কংগ্রেস সরকার, রাজ্যে কংগ্রেস চালাচ্ছে, তাদের কাছ থেকে এই দাবি আদায় করার জন্য যে সংগ্রামের ভিত্তিটা তৈরি করছিলেন, দারুণ একটা পরিমণ্ডল তৈরি হয়েছে। তারা যখন বুঝতে পারলো এটা একটা বড়সড় আন্দোলনের চেহারা নিচ্ছে, আসলে তো উপজাতি যুব সমিতি তৈরি করেছে কংগ্রেস, সেখানে তারা গিয়ে স্লোগান তৈরি তুললো। তার অর্থটা কি? তা আমি যে কথাটা বলছিলাম যে শুরু থেকে এই মতাদর্শের লড়াই একদিকে, গণতন্ত্র শক্তিশালী করার লড়াই, শ্রেণী দৃষ্টিভঙ্গির ভিত্তিতে শ্রেণী শোষণ থেকে অবসানের লড়াই, সমাজ সংস্কার এবং সামাজিক যে অধিকার, সেই যে লড়াই, একটা থেকে আরেকটাকে আলাদা করে কিন্তু গণমুক্তি পরিষদ দেখেনি, দুটোকে একসাথে নিয়েই পাশাপাশি রেখেই এই লড়াইটা কিন্তু চালাবার চেষ্টা করেছে। সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তারপরে ঘটনা আপনারা শুনছিলেন। ওখান থেকে যেতে যেতে সন্ত্রাসবাদীদের পথ অতিক্রম করে আজকের যে পরিস্থিতিতে ত্রিপুরা এসে দাঁড়ালো, এখন আমরা কি দেখছি? তীব্রামতার কথা আপনারা শুনছিলেন। আমরা আবার তীব্রামতা নিয়ে বেশি কথাবার্তা বললে আমাদেরকে উপজাতি বিদ্বেষী, বাঙালির স্বার্থবাহী বলে চিহ্নিত করে উপজাতি জনগণের, বিশেষ করে যারা নবীন প্রজন্ম, তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমরা কমিউনিস্ট, আমাদের কোনো জাত ধর্ম আলাদা করে কিছু নেই, আমাদের সংবিধানে মানুষ মানুষ। কাজেই এই দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়গুলি আমরা দেখি না। তবুও আমরা খুব চিন্তা ভাবনা করে এদের সম্পর্কে কথাবার্তা বলার চেষ্টা করি। আপনারা শুনছিলেন আমাদের অন্য নেতারা বলেছেন বিস্তৃতভাবে। এদের স্লোগানটা কি? টিউজেসের যে স্লোগান, তার থেকে বিদেশি বিতরণ, স্বাধীন ত্রিপুরা, ত্রিপুরাকে ভাগ করে আলাদা রাজ্য, এডিসি নির্বাচন, বিধানসভার নির্বাচন, যে সংগঠনটি ম্যাপ তৈরি করে ঘুরছিল, সেখান থেকে এসে এখন যেটা তারা স্লোগান নিয়ে উপস্থিত করলেন, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। বিষয়টা কি? তারাই ব্যাখ্যা করতে পারছেন না, তারাই নিজেরা অস্পষ্ট। আর ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বললে পর তারাই মুচকি হাসেন, প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে এটাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং এটা করার মধ্য দিয়ে এখানে কি করার চেষ্টা করলেন শুনেছেন আপনারা সবাই জানেন। তাহলে এই যে পরিস্থিতি, অর্থাৎ বরাবর মতাদর্শের ক্ষেত্রটাকে শক্তিশালী হতে না দিয়ে তাকে দুর্বল করার জন্য, শোষকদের স্বার্থে যারা শাসন ক্ষমতায় আছে তাদের সাহায্য করার জন্য প্রতিক্রিয়ার শিবির থেকে এই প্রয়াসটা অব্যাহত আছে। এটা আজকে চলছে এবং এটা বন্ধ হবে চট করে মনে করলে ভুল করা হবে। আজকে যে স্লোগান নিয়ে উপস্থিত হয়েছে তার বিরুদ্ধে আমাদের যে অবস্থান, সেই জায়গায় দাঁড়িয়ে তার চেহারাটাকে উন্মুক্ত করতে হবে। আমরা বারবারই বলছি, আমাদের নবীন প্রজন্মের ছেলেরা মেয়েরা তারা একটু বিভ্রান্ত, তাদের কাছে বেশি বেশি করে আমাদের যেতে হবে, বোঝাতে হবে। তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হওয়ার তো কোনো সুযোগ নেই। তো আমাদের যে দুর্বলতা, সেই দুর্বলতা মুক্ত হওয়ার জন্য আমাদের কি নতুন উদ্যমে ইতিহাসের প্রেক্ষাপট টেনে আজকের পরিস্থিতির বিশ্লেষণ করে আজকের যে চাহিদা, এই চাহিদা পূরণের জন্য সামনের দিনে আমাদের দায়িত্বকে নির্ধারণ করে আমাদের অগ্রসর হতে হবে। তো আজকের দায়িত্বটা কি? আলাদা করে শুধু ত্রিপুরার কথা বলছি না, সারা ভারতবর্ষে এখন স্লোগান উঠেছে কি? 28টা রাজনৈতিক দল তারা কি বলছেন? বিজেপি সরকারে থাকবে, আর আমাদের দেশের জনজীবনে অর্থনৈতিক যে সমস্যাগুলো সংকটের চেহারা নিয়েছে, জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি ঘটছে, ক্রয় ক্ষমতা হারাচ্ছে, চাহিদা বাজারে কমছে, স্বাভাবিক কারণে কলে কারখানায় উৎপাদন বন্ধ করতে হচ্ছে, কারখানা বন্ধ হচ্ছে, সেখানে কর্মরত কাজ হারাচ্ছে, কর্মরতরা কাজ হারাচ্ছে, নতুনরা কোথায় কাজ পাবে?
বিশাল বেকার সমস্যা। কাজেই এটা চলে আসছিল, কিন্তু বিজেপির এই 9.5 বছরের শাসনে এটা গভীর থেকে গভীরতর হচ্ছে। এরা থাকবে আর এই সমস্যা থেকে ভারতবর্ষ মুক্ত হবে, এই ধারণা করলে ভুল হবে। এটার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইটাকে দাবিয়ে রাখবার জন্য, বিপদগামী করার জন্যে তারা ধর্ম সম্প্রদায়ের কথা বলে মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে, একদিকে মুসলিমদের বিরুদ্ধে, আরেকদিকে খ্রিস্টানদের বিরুদ্ধে। স্লোগানটা নতুন করে এনেছে, কিন্তু আক্রমণ তো খ্রিস্টানদের বিরুদ্ধে অনেক আগে থেকেই তারা করছে। তারা নিজেরাই ঘোষণা করেছে তাদের 3টা প্রধান শত্রু, একটা কমিউনিস্ট, একটা মুসলমান, আর একটা হচ্ছে খ্রিস্টান। গোপন না। কাজেই এই জায়গাটাকে ধর্মের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে, কোথাও কোথাও বর্ণের কথা বলে গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের ঐক্য সেটা যাতে দানা বাঁধতে না পারে, বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এটার বিরুদ্ধেও মানুষ যখন রুখে দাঁড়াচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে, লড়াই যখন থামাতে পারছে না, তখন লড়াই করার যে গণতান্ত্রিক অধিকার, সংবিধান স্বীকৃত, সে অধিকারগুলোর উপর আক্রমণ করছে। নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, আমাদের সংবিধানের যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ধর্মনিরপেক্ষতা, ধর্ম যার যার, তার স্বাধীনতা আছে, সে কোন ধর্ম করবে করবে না। বাবা সাহেব আম্বেদকর ব্রিটিশ শাসিত ভারতবর্ষে হিন্দুই তো ছিলেন, তিনি তো এই ধর্ম পরিত্যাগ করে তার সঙ্গে দলবদ্ধ মানুষ নিয়ে বুদ্ধ ধর্ম তিনি আশ্রয় নিয়েছিলেন। ব্রিটিশ কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। একটা সময়ে আমাদের সংবিধানের যে ভাবনা চিন্তা, তার চেতনার যে বহিঃপ্রকাশ, এটাকে সংহত রূপ দেওয়ার জন্য সংবিধানের মুখবন্ধ, এটার মধ্যে এই প্রসঙ্গটাও কিন্তু যুক্ত হয়েছিল। এটার উপর আক্রমণ আসছে, সংবিধানের উপরই আক্রমণ আসছে। যে ভোটের মাধ্যমে সরকার তৈরি হয়, এই ভোটটা যারা করেন, নির্বাচন কমিশন, এই সংবিধান তাকে স্বাতন্ত্র্য দিয়েছে, এটাকে বগল দেওয়া করছে। ইতিমধ্যে অনেক লেখালেখি বেরিয়েছে, বক্তৃতা আপনারা শুনেছেন, আমি বলে সময় নিচ্ছে না। এটাও এখন শাসক দল, এই মুহূর্তে বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বগল দেওয়া করেছেন। 3 জন মেম্বার, প্রধানমন্ত্রী থাকবেন, তার পছন্দের একজন তার মন্ত্রিসভার সদস্য থাকবেন, আর বিরোধী দলের নেতা থাকবেন। তো তিনি তো 2 তারাই, এটাও বগল দাবা করলেন। ভোটটা এমনিই হচ্ছে না, তারপরেও যা কিছু এদিক সেদিক করার চেষ্টা করে এটাও যাতে করতে না পারে, এটাকেও বগল দাবা করছেন। শেষ বিচারের জন্য মানুষ যে বিচার ছাড়া যায়, তার যে স্বাতন্ত্র অস্তিত্ব, তাকে রক্ষা করবার জন্য আমাদের সংবিধান যে বিষয়গুলো উল্লেখ করে গেছে, এগুলো সরাসরিভাবে মুছে না দিয়ে ঘুরিয়ে বিচারকের আসনে কারা বসবেন, তাদের পছন্দের লোক না হলে পর ফাইল ফেলে রাখছে মাসের পর মাস, বছরের পর বছর, এটাকেও বগল দাবা করার চেষ্টা করছেন। এই শ্রেণী বিভক্ত সমাজে রাষ্ট্র যখন শোষকদের হাতে থাকে, সেখানে বিচার ব্যবস্থা থেকে আরম্ভ করে শিক্ষা সংস্কৃতি কোনোটাই নিরপেক্ষ হয় না। এবং আমরা দেখছি আমাদের যে বিচার ব্যবস্থা, পার্টিকুলারলি যদি বলি, মানে সুপ্রিম কোর্ট একের পর এক যে সিদ্ধান্ত তারা নিচ্ছে, মাঝে মাঝে একটা দুটা এদিক সেদিক এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যাতে গিয়ে শাসকদের শ্রেণী স্বার্থের বিরুদ্ধে, এটা কোনো বড় ধরনের আঘাত না, এরকম জায়গায় নিয়ে একটু সুনাম করাবার চেষ্টা করছেন। কিন্তু মৌলিক প্রশ্নে তারা কি একটার উপর একটা সিদ্ধান্ত নিচ্ছে। আজকে যদি পড়েন, পত্রিকা পাবেন, অন্য পত্রিকা হয়তো ছাপা হয়নি, দেশের কথা পড়বেন, যে 370 ধারা বাতিল করলো। 1-1.5 বছর আগেও যিনি সুপ্রিম কোর্টের অন্যতম বিচারক, সাংবাদিকদের প্রশ্নের জবাব বলছেন এটা ভুল হয়েছে, এটা সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে। এবং এরকম প্রাক্তন বিচারকরা, স্বনামধন্য বিচারকরা, তারাও এই সমস্ত কথাবার্তা বলতে শুরু করেছেন। সব পত্রিকা এগুলো ছাপে না, কোনো কোনো পত্রিকায় এগুলো ছাপা শুরু হয়েছে। আজকের পত্রিকা পড়তে গিয়ে একজন এরকম বিচারকের নাম আমি পেলাম, যে ইন্ডিয়ান এক্সপ্রেসের মধ্যে তার আর্টিকেল বেরিয়েছে। এই যে যার কথা এখানে বললাম,
তার মতোই তিনিও তার আর্টিকেলের মধ্যেই বক্তব্য রাখার চেষ্টা করেছেন। এই সমস্ত জায়গায় চলে গেছে, ফলে সংবিধানটাকেই ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের তো সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, তাতে সংসদ বিধানসভা গুরুত্বপূর্ণ, শাসক দল থাকবে, বিরোধী দল থাকবে। এই ব্যবস্থায় বিরোধী দল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন, সংখ্যা যতই তার কম হোক, তাকে তো কথা বলতে দিতে হবে। কি হলো? এই যে শীতকালীন স্বল্প দৈর্ঘ্যের যে অধিবেশনটা হলো, 146 জন সাংসদ লোকসভা রাজ্যসভা তাদেরকে সাসপেন্ড করে দিয়ে, সংসদ থেকে বের করে দিয়ে একটার পর একটা অগণতান্ত্রিক কালো আইন তৈরি করে গণতন্ত্রের টুটি টিপে ধরবার জন্য চেষ্টা করছে। কাজেই এর বিরুদ্ধে সামনের যে লড়াইটা, উচ্চতর পর্যায়ের রাজনীতির লড়াই, লোকসভার নির্বাচন 2024, আওয়াজ এসছে এই 28টা রাজনৈতিক দলের পক্ষ থেকে, বিচ্ছিন্ন করো, পরাস্ত করো, তাদেরকে সরকার আসতে দিও না। কাজে এটা করতে গেলে তো আমাদের যে ঐক্য, এটাকে সুদৃঢ় করতে হবে। আর অনবরত এটাকে বিভক্ত করার, দুর্বল করার, বিপদগামী করার চেষ্টা অব্যাহত। সর্বভারতীয় এই যে আন্দোলন, এই আওয়াজকে সামনে রেখে তাকে সংহত করার জন্যে যে প্রয়াস চলছে, আমরা তো ত্রিপুরা, আমাদেরও এখানে ভূমিকা নিতে হবে। তা আমরা যদি এই দায়িত্ব প্রতিপালন করতে চাই, তাহলে আমাদের রাজ্যে বিশেষ করে উপজাতি অনুপজাতি অংশের মধ্যে একতাকে চোখের মণির মতো রক্ষা করে সুদৃঢ়, সংহত, সম্প্রসারিত করতে হবে। যে লড়াইটা গণমুক্তি পরিষদ তার জন্মের সময় থেকে করবার চেষ্টা করছেন। 48-এর মে মাস, বাংলা হয়তো জ্যৈষ্ঠী মাস হবে, সেই সময় তার অভ্যুদয় এই 4-5 মিলে শুরু করেছিলেন, আজকে এখানে এসে দাঁড়িয়েছে। কাজেই আজকের পরিস্থিতিতে, পরিবর্তিত পরিস্থিতিতে এই যে ঐক্যের লড়াই এবং বিশেষ করে উপজাতি অনুপজাতি অংশের মধ্যেকার ঐক্য, এটাকে সুদৃঢ় করার প্রয়োজনীয়তা, গুরুত্বকে কোনো অংশে খাটো করে দেখবার সুযোগ নাই। কাজেই আজকের দিনে আপনার 78 বছরের জনশিক্ষা সমিতির যে গোড়াপত্তনের যে সময় আমরা মনে রেখে পালন করছি, এবং গণমুক্তি পরিষদের যে 75 বছর, আজকের দিনে আমরা ইতিহাস তো রোমন্থন করতে হবে। ইতিহাসকে তো অবজ্ঞা করা যাবে না, অবহেলা করা যাবে না। ইতিহাস, অতীতকে বাদ দিয়ে বর্তমানের মাটিতে কি করে দাঁড়িয়ে আমরা কথা বলবো? আর ইতিহাস এবং বর্তমানের মধ্যে সাযুজ্য স্থাপন করে, ভবিষ্যতের দায়িত্ব চিহ্নিত করে আমরা যদি কর্মসূচি নির্ধারণ করতে না পারি, এত কথার কথা হবে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আজকের পরিস্থিতিতে ইতিহাসের পর্যালোচনার প্রেক্ষাপটে আমাদের যে উপসংহার টানতে হবে, সেটা কি? মানুষের কাছে আমাদের যেতে হবে, কথা বলতে হবে। একটা জিনিস বুঝবেন, যারা বিভ্রান্ত, যারা বিপদগামী, যারা আমাদের বিরুদ্ধে কথা বলছেন, তারা সবাই আমাদের সঙ্গে চলে আসবেন, এরকম নাও হতে পারে। একটা অংশকে জয় করে ফিরে আনা যাবে। আবার নতুন প্রজন্ম তো ডেভেলপ করছে, তাদের সঙ্গে তো আমাদের যোগাযোগটা নিবিড় করতে হবে, তাদের কাছে আমাদের বক্তব্য পৌঁছাতে হবে। কাজে সেদিক থেকে আমরা যদি এই দায়িত্ব পালন করার চেষ্টা না করি, তাহলে পরে কি করে এই অশুভ শক্তির হাত থেকে ভারতবর্ষ এবং ভারতবর্ষকে যদি রক্ষা এবং মুক্ত করা না যায়, ত্রিপুরাকে কি করে আমরা মুক্ত করব? তারা নিজেরাই তো বলছে ডাবল ইঞ্জিন। কাজে সেই দিক থেকে আমাদের কিন্তু এই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে তার যে কর্মসূচি চলবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত, যে প্রচার আন্দোলন ইত্যাদি সংগঠিত হবে, তাতে এই কথাটাই সবচেয়ে বেশি বলতে হবে। একদিকে একদলীয় স্বৈরশাসন, বিরোধী দলের কণ্ঠ স্তব্ধ করার যে প্রচেষ্টা, ফ্যাসিস্ট সুলভ আক্রমণ, গণতান্ত্রিক অধিকার সংহার, ভোটের অধিকার সংহার, ভোটকে প্রহসনে পরিণত করা, সংবিধানের বিরুদ্ধে যে আক্রমণ, এই সংসদের আক্রমণের মধ্য দিয়ে যেটা প্রমাণ হয়ে গেল, এটা রাবার স্টাম্প। এবং ভবিষ্যৎ দিনে এরা যদি ক্ষমতায় আসতে পারে নতুন কায়দায়, সে 50-60 বছর আগের ফ্যাসিস্ট জমানা
তার মতোই এখন হবে এটা মনে করলে ভুল হবে। নূতন জমানায়, নূতন কায়দায়, নূতন কৌশল অবলম্বন করে সেরকম একটা জায়গায় তারা ভারতবর্ষকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না, এটা মনে করার কোনো সুযোগ নেই। কাজেই এই দিক থেকে সর্বভারতীয় আন্দোলনের সাথে ত্রিপুরাকে যুক্ত করার জন্য মানুষের কাছে আমাদের যেতে হবে। সঙ্গে সঙ্গে শুধু গণতন্ত্রের কথা বললে তো হবে না, সংবিধান রক্ষা করার কথা বললে তো হবে না, ভোটের অধিকার রক্ষা করার কথা বললে হবে না। এই অধিকারগুলো আমরা চাইছি বেঁচে পড়তে থাকবার জন্যে। কাজ চাই, খাদ্য চাই, রোজগার চাই, সন্তান বিক্রি না, অনাহার মৃত্যু না, আত্মহত্যা না, রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, এগুলো তো আছে। এই বিষয়গুলো নিয়েও কিন্তু লড়াই আমাদের পাশাপাশি রাখতে হবে, একটা থেকে আর একটাকে আলাদা করে না। এর মধ্যে যারাই যে প্রশ্নগুলি তুলে আমাদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে, সেন দৃষ্টি রেখে যখন এই ধরনের প্রশ্ন তারা উত্থাপন করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের মৌলিক অবস্থানের উপর দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে তাদের উত্থাপিত ওই বিভ্রান্তিকর বক্তব্যকে আমাদের বক্তব্য দিয়ে ফালাফালা করতে হবে, ছিন্ন ভিন্ন করতে হবে, এবং এর পেছনে যে ষড়যন্ত্রটা কাজ করছে এটাও জনগণের কাছে উপস্থিত করতে হবে। ওখানে কোনো রকম সমঝোতার সুযোগ নাই। এই যে কালকে মিছিল হলো আগরতলায়, লোক যে খুব বেশি হয়েছে ঘটনা তা না। আমি পার্টি অফিস থেকে ফিরে আসছিলাম, যেখানে আমার থাকতে সুযোগ দেওয়া হয়েছে, সরকারি কোয়ার্টার। এটা অনেকের ধারণা এটা যেন দয়ার দান, মোটেই দয়ার দান না, এটা আইনি অধিকার। তো এই কোয়ার্টারে আমি যখন আসছিলাম তখন আমি দেখছিলাম যে ফিরে যাচ্ছে, তাতে অধিকাংশ যারা তারা 40 বছরের নিচে। সংখ্যায় যে খুব বেশি ছিল ঘটনা তা না, মহিলা আছেন একটু কম। একেবারে আমার মানে যে রিয়াং পরিবারের মা, বোন, তারা সহ বিভিন্ন অংশের মহিলারা সেখানে আছেন। বিরাট সংখ্যায় ঘটনা তা না, এটা শুরুয়াত। তাহলে এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এই ধর্মের কথা বলে ঘুরিয়ে বিভাজন তৈরি করা, এবং আবার টার্গেটটা কোথায়? সেই ট্রাইবেল অংশ। তো একদিকে ত্রিপুরা মথা, গ্রেটার ত্রিপুরার নাম করে বামপন্থীদের সঙ্গে বাহ্যিকভাবে বিজেপির বিরুদ্ধে কথা বলে আলাদা করে ভোটে দাঁড়িয়ে ঘুরিয়ে বিজেপিকে সাহায্য করলো, এটা যেমন বিভ্রান্তি। এবং এই যে স্লোগান, এই স্লোগানে তো বিভ্রান্তি, এবং টার্গেটটা আবার কোথায়? সেই উপজাতি অংশের মানুষের মধ্যে। তাহলে এটার বিরুদ্ধে আমাদের বলতে হবে। তারা কি বলছেন? 324 নম্বর ধারা ভারতবর্ষের সংবিধানের, এই বক্তৃতা করেছেন তাদের নেতা, মধ্যপ্রদেশ থেকে এসছেন। আমরা খুলে দেখেছি কালকে রাতে পার্টি অফিসে বসে আমাদের কয়েকজন পার্টি নেতা। তাতে তো ধর্মের নামে সংরক্ষণের কোনো কথা কোনো উল্লেখ নেই। রাষ্ট্রপতি রাজ্য সরকারের সঙ্গে কথা বলে তাদের পাঠানো যে প্রস্তাব, তার ভিত্তিতে সংরক্ষণের ব্যবস্থা করবেন। আবার পার্লামেন্ট ইচ্ছে করলে পর এর যদি কোথাও এদিক সেদিক পরিবর্তন করতে প্রয়োজন মনে করেন, তারা ওখানে সিদ্ধান্ত নিয়ে গ্রহণ করতে পারবেন। কিন্তু ওখানে এই যে ধারা, তার মধ্যে 1, 2, দুটো উপধারা, কোনো জায়গায় ধর্মের কথা নাই। তো হঠাৎ করে এখন এই প্রশ্নটা কেন আসলো? আবার এই নূতন, এটা আইডিওলজিক্যাল ইস্যু। সংবিধানের ধারা উপস্থিত করছেন, কিন্তু এটা আইডিওলজিক্যাল ইস্যু। কাজে এটাকে তো কাউন্টার অফেন্সিভে আমাদের যেতে হবে, ঝালাপালা করতে হবে। কাজে এই প্রশ্নে অস্ত্র তারাই কিন্তু আমাদের হাতে তুলে দিচ্ছে। কাজেই এগুলোর বিরুদ্ধে আমাদের তরফ থেকে পাল্টা অস্ত্র তাদের দিকেই কিন্তু আমাদের ছুড়ে দিতে হবে, এবং এটাকে ভিত্তি করেই অর্থনৈতিক দাবি দেওয়ার সংগ্রাম, সমাজ সংস্কারের লক্ষ্য নিয়ে সংগ্রাম, এবং গণতন্ত্র সংবিধানের বিরুদ্ধে যে আক্রমণ, এটার প্রতিহত করার জন্য যে সংগ্রাম, এই সংগ্রামটাকে একসাথে করে নিতে হবে। এবং পরিবর্তন হিসেব নিকেশ করে আমরা যদি ভাবেই আনবো, এটা সবসময় সেটা হিসেব মেলে না। ইতিহাসের অভিজ্ঞতার মধ্যে এই জিনিস আছে। কাজেই নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। আমাদের সমস্ত চিন্তা ভাবনার মূল কথাটা কি? মার্ক্সবাদ, লেনিনবাদ। গণমুক্তি পরিষদ তাদের নির্দেশিকায় প্রথম দিকে কমিউনিস্ট পার্টিতে না আসলেও সোভিয়েত দেশের ঘটনা তারা জানতে পেরেছিলেন। তখনই তাদের সাধারণ কর্মীদের মধ্যে এই মার্ক্সবাদ লেনিনবাদের উপর নিজেদের
চেতনাকে শান দেওয়ার জন্যে অন্যতম নির্দেশনামা ছিল। তার অনেক পরে এরা কিন্তু কমিউনিস্ট পার্টির সাথে সংযুক্ত হন এবং এটা ঘটনা ত্রিপুরার কমিউনিস্ট আন্দোলনের বিকাশ বিস্তার ক্ষেত্রে গণমুক্তি পরিষদের যে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভূমিকা তাকে তো অস্বীকার করা যাবে না। এবং আমার তো অন্তত বলতে বাধা নেই, এই কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে মেরুদণ্ডের ভূমিকা নিয়েছে গণমুক্তি পরিষদের লড়াই সংগ্রাম, এবং তার ভিত্তিটা হচ্ছে মার্ক্সবাদ লেনিনবাদ। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আক্রমণ আসছে। আমরা সাময়িকের সময় হয়তো একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, একটু পিছন দিকে যেতে হচ্ছে। এটা চলার পথে কখনো এগুতে হয়, কখনো পিছুতে হয়। এতে দিগ্ভ্রান্ত হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। মূল যে ভাবনা, মূল যে চেতনা, মূল যে চিন্তা, মূল যে লক্ষ্য, এই প্রশ্নে সুদৃঢ় থেকে আমরা যদি আমাদের পরিস্থিতির সাথে সাযুজ্য রক্ষা করে কর্মসূচি ঠিক করে অগ্রসর হওয়ার চেষ্টা করি, মানুষের মধ্যে আমরা যাওয়ার চেষ্টা করি, মানুষকে সংগঠিত করার চেষ্টা করি, ঠিক একটু সময় লাগলেও আমরা কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারবো। এবং এখন যে স্লোগানটা এসছে, এই স্লোগানটাকে কার্যকরী করার ক্ষেত্রে একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা নিতে পারবো। কিন্তু নির্ভরটা করবে আমাদের নিজেদের আত্মবিশ্বাসের ভিত্তিটাকে আরও সংহত হতে সাহায্য করা। কাজে সেদিক থেকে যে প্রশ্ন, একদিকে মতাদর্শের লড়াই, আরেকদিকে শ্রেণী দৃষ্টিভঙ্গি সংজাত শোষণের বিরুদ্ধে যে আমাদের লড়াই, এই দুটোকে একসাথে করে চলতে হবে। এটা শুধু উপজাতিদের মধ্যে কাজের প্রশ্ন না, তাহলে এটা ভুল ধারণা হবে যে অনুপজাতিরা তারা এগুলি থেকে মুক্ত। এটা কিন্তু ঠিক ধারণা না। উপজাতি অনুপজাতি উভয় অংশের মধ্যেই তো বিভ্রান্তি আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, উপজাতি অংশের মধ্যে আমাদের ক্ষয়টা একটু বেশি চোখে আসছে, এটা ঘটনা। কিন্তু অনুপজাতিদের মধ্যে ক্ষয়টা ভালো অবস্থায় আমরা সুসংগত করে ফেলতে পেরেছি বা একটা জায়গায় রাখতে পারছি, ঘটনা তা তো না। কাজে এই সামগ্রিকভাবে এই ত্রিপুরার যে 40-42 লক্ষ অংশের মানুষ, বড় অংশ এই সরকারটার বিরুদ্ধে, রাজ্যের যেমন বিজেপি, কেন্দ্রের বিজেপি, উভয়ের বিরুদ্ধে, আরএসএসের বিরুদ্ধে, বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে, এই উভয় অংশের মধ্যে আমাদের যেতে হবে। এক্ষেত্রে উপজাতি অংশের মানুষের মধ্যে নিঃসন্দেহে গণমুক্তি পরিষদ, ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ, তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এবং উপজাতি অনুপজাতি উভয়াংশের মধ্যে আমাদের এই কর্মধারা নিয়ে যাওয়ার ক্ষেত্রে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্ব এবং অন্যান্য যে গণতান্ত্রিক সংগঠনগুলো আমাদের আছে, সবাই একসাথে মিলে আমরা যদি ভূমিকা নিতে না পারি, তাহলে কোন রাজ্যের কটা আসন, কোন দলের হাতে এখন কটা আসন আছে, এর মধ্যে কোথায় তাদেরকে কিভাবে একটু অসুবিধায় ফেলা যায়, কাদের মধ্যে আসন কিভাবে ভাগ হলো, এর মধ্যে যদি আমাদের আলাপ আলোচনা সীমাবদ্ধ থাকে, আমরা যদি এর মধ্যে মশগুল থাকি, তাহলে কিন্তু লক্ষ্যে পৌঁছানো যাবে না। এটা চূড়ান্ত লক্ষ্য না। 24-এর নির্বাচনকে পরাস্ত করে আমরা কিন্তু সমাজতন্ত্রের স্লোগান দিচ্ছি না, এটা কাল্পনিক হবে। দেখছেন না, এটাকে বিভ্রান্ত করার জন্য এর মধ্যে আছেন, তাদের থেকেই প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রীর মুখটা ঠিক করা হোক। অথচ তারাই সিদ্ধান্ত নিয়েছেন আজ থেকে 3 মাস আগে মহারাষ্ট্রের মিটিংয়ে, যে না, ভোটের পরে সংখ্যাগরিষ্ঠতা আমরা যদি অর্জন করতে পারি, তখন প্রধানমন্ত্রী কে হবে আমরাই বসে ঠিক করব। সব ঠিকঠাক থাকার পরও দেখা গেল তাদেরই কোনো একজন সামনের সারির নেতা এই দিল্লির মিটিংয়ের মধ্যে বলে দিলেন অমুককে প্রধানমন্ত্রী করা হোক, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অমুক জায়গায় অমুক দলের অমুককে প্রার্থী করা হোক। মিটিংয়ের সিদ্ধান্ত হলো 31শে ডিসেম্বরের মধ্যে যার যার রাজ্যে গিয়ে বড় মাঝারি দলগুলি বসবেন, আসন দেখবেন, কিভাবে সেখানে নিজেদের মধ্যে আসন বন্টন করতে পারলে পর প্রধান যে প্রতিপক্ষ, যাকে আমরা বিচ্ছিন্ন কুণ্ঠাসা পরাস্ত করতে চাইছি, বিজেপি, তার বিরুদ্ধে যে ভোট, তার বড় অংশের ভোটটা আমরা আনতে পারি, সেটা ঠিকঠাক করুন। কেউ কেউ বলেছেন 31শে ডিসেম্বর এটা শেষ করা যাবে, মনে করলে ভুল হবে, এটা জানুয়ারির মাঝামাঝি সময় লাগতে পারে, এটা ঘটনা, এটা বাস্তব। আর দ্বিতীয় হচ্ছে এই সমস্ত দলগুলোকে একসাথে মিলে এখন থেকেই রাজ্যে রাজ্যে যেতে হবে। এই যে দৃষ্টিভঙ্গি নিয়ে তাদেরকে পরাস্ত এবং বিচ্ছিন্ন করার স্লোগান সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হলাম, এই বক্তব্যটা মানুষের কাছে বুঝিয়ে বলতে হবে, দ্বিধাদ্বন্দ্বহীনভাবে। মতাদর্শের কথাও বলতে হবে, ধর্মনিরপেক্ষতার কথা বলতে হবে, অর্থনৈতিক দিক থেকে এরা যে শোষকদের
স্বার্থে কাজ করছে তার বিরুদ্ধে বিকল্প ন্যূনতম আমাদের যে কর্মসূচি সেটা উপস্থিত করে কথা বলতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। তৃতীয় তারা আরেকটা কি সিদ্ধান্ত নিলেন, এই যে পার্লামেন্টের মধ্যে 146 জনকে তারা সাসপেন্ড করলেন, এর বিরুদ্ধে এই ইন্ডিয়া একসাথে মিলে চলুন আমরা প্রতিবাদ করি সারা ভারতবর্ষের মধ্যে। তারা এটার জন্যে 22শে ডিসেম্বর তারা আহ্বান দিয়েছিল। তিনটা তার মাঝখান দিয়ে দেখা গেলো যেগুলো যখন এগুলো ঠিকঠাকভাবে চলছে হঠাৎ করে বলে দিল যে প্রধানমন্ত্রী, এবং সেখানে নাম বলে দিলেন কংগ্রেস দলের বর্তমান যিনি সভাপতি, এবং বলা হলো তিনি দলিত অংশের মানুষ। এই ভদ্রলোক সঙ্গে সঙ্গে প্রায় দাঁড়িয়ে বললেন, আমি কোনোদিন আমার আইডেন্টিটি দলিত বলে মানুষের সামনে আমি উপস্থিত করিনি, আমি হতে পারি অংশে, আমি সবার জন্য কাজ করছি। কাজেই এইভাবে আমাকে উপস্থিত করা ঠিক না। দ্বিতীয়, এখন প্রধানমন্ত্রীর প্রশ্নটা আসছে কেন? আমরাই তো সিদ্ধান্ত করেছি ভোট হোক, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করি, তখন আমরা বসবো, ঠিক করবো। আগেও তো হয়েছে এরকম। এই প্রশ্নটা এখন নতুন করে কেন আসলো? এই প্রশ্নই আসে না। জল ঢেলে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু শাসক দল যারা বিরোধীদের এই ঐক্য ভয় পেয়ে সন্ত্রস্ত হয়ে এদের মধ্যে বিভাজন ফাটল ধরাবার জন্য চেষ্টা করছে, তারা তাদের বসংবদ যে সমস্ত মিডিয়া তাকে বাজারে ছেড়ে দিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা কিন্তু করছে। কাজেই মনে রাখতে হবে বিষয়টা এতটা সহজ সরল গতিতে এগোবে মনে করলে ভুল হবে। এই ঐক্যটা মুহূর্তে আজকের যা পরিস্থিতি তাকে পরাস্ত করতে হবে। এর মধ্যে একটা সুশাসনের এই পরিমণ্ডলের মধ্যে যেটা নিশ্চয়তা দেওয়া যায় এরকম একটা কর্মসূচি সবাই মিলে ঠিক করে আমাদের নতুন সরকার তৈরি করতে পারলে তাদের মাধ্যমে এটাকে কার্যকরী করতে হবে। আমরা আমাদের কমিউনিস্ট পার্টি আমরা যারা করছি, মূল লক্ষ্য শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ, সমাজতন্ত্র, জনগণতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে পর্যায়ক্রমে আমরা সেখানে যাব। যেভাবে চীন দেশ যাওয়ার চেষ্টা করছে তারা কিন্তু